আমরা এতক্ষণ আলোর প্রতিসরণ নিয়ে কথাবার্তা বললাম, এখন একটু আমরা আলোর প্রতিফলন নিয়ে কথা বলবো। আমরা কিন্তু প্রতিফলনের সংজ্ঞাটা আমরা আগেই দেখে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা তলে যখন আলোক রশ্মি আপতিত হয়, আপতিত হওয়ার পর আলোক রশ্মিটা পুনরায় ওই মাধ্যমে ফিরে যায়। সেটা হতে পারে এভাবে, হতে পারে এভাবে। এখন সে বিভিন্ন কোণে প্রতিফলিত হতে পারে। এখন আলোর প্রতিফলন যেটা হচ্ছে, এটা একটা বিশেষ একটা রূপ আছে, যেটাকে আমরা বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা এই যে প্রতিফলনটা এখানে দেখলাম, এই যে একটা আপতন পৃষ্ঠ যেটার উপর আপতিত রশ্মি আপতিত হচ্ছে, এটা কিন্তু দুইটা মাধ্যমের বিভেদ তল। এটা একটা হচ্ছে বায়ু, আর এর পাশে অন্য যে কোনো মাধ্যম থাকতে পারে, হতে পারে পানি, হতে পারে কাঁচ, বা অন্য যে কোনো মাধ্যম। এখন এই যে বিশেষ একটা রূপ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেটা আমরা এখন দেখব। এখন আমরা একটা মাধ্যম চিন্তা করি, যে মাধ্যমটা আমরা বলছি পানি মাধ্যম। এটা একটা পানি মাধ্যম। এখন তাহলে এই মাধ্যমটা যদি পানি মাধ্যম হয়, তাহলে এর উপরে আরেকটা মাধ্যম থাকতে পারে, সেটা হচ্ছে বায়ু মাধ্যম, বা নিচে আরেকটা মাধ্যম থাকতে পারে, সেটা ধরলাম আমরা বায়ু মাধ্যম। এখন আমরা যদি এটাকে একটা বিভেদ তল কল্পনা করি, তাহলে সেই বিভেদ তলটা কিসের বিভেদ তল? একটা হচ্ছে বায়ু আর পানির মাঝখানের বিভেদ তল। এখন এই বিভেদ তলে আমরা যদি একটা বিন্দু কল্পনা করি, যে বিন্দুতে আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম। এখন এটা তো একটা ঘন মাধ্যম, যেটা কিনা পানি, আর এটা একটা হালকা মাধ্যম, যেটাকে আমরা বলছি বায়ু। এখন আমরা তো সবসময় চিন্তা করে এসেছি যে বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত হচ্ছে। আমরা এখানে যেটা চিন্তা করব সেটা হচ্ছে পানি মাধ্যম, অর্থাৎ ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি বায়ু মাধ্যমে যাচ্ছে, উল্টাটা। সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে দেখো। ধরলাম একটা আপতিত রশ্মি, এটাকে ধরলাম পি, যেটা কিনা ঘন মাধ্যম অর্থাৎ পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমের বিভেদ তলে আপতিত হচ্ছে। তাহলে পি রশ্মি যখন আপতিত হবে, সে তো একটা অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো, যেটাকে আমরা বলছি আপতন কোণ। তাহলে আমরা কি জানি, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন প্রতিসরিত রশ্মিটা কি হয়? অভিলম্ব থেকে দূরে সরে যায়। তার মানে সেটা হবে এরকম। আমরা প্রতিসরিত রশ্মিটাকে দিলাম পি প্রাইম। তাহলে এখানে কিন্তু অবশ্যই আপতন কোণটা প্রতিসরণ কোণ থেকে ছোট হবে। এটা হচ্ছে প্রতিসরণের নিয়ম অনুযায়ী। তারপর আমরা একটা যদি আরেকটা আপতিত রশ্মি কল্পনা করি, আমরা আরেকটা আপতিত রশ্মি কল্পনা করলাম, যেটাকে ধরলাম কিউ। তাহলে এখানে কিন্তু কিউর আপতিত রশ্মিটা যে আপতন কোণটা তৈরি করছে, সেটা কিন্তু পি থেকে বড়। তাহলে কি হবে? এটা অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। বললাম এটা এই পথে গেল কিউ প্রাইম। তাহলে এক সময় দেখা যাবে এমন একটা আপতিত রশ্মি এই বিন্দুতে আপতিত হচ্ছে, যেটা কিনা প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যেতে যেতে এই মাধ্যমের যে বিভেদ তলটা আছে, এই বিভেদ তল বরাবর যাবে। তাহলে আমরা যদি এই আপতিত রশ্মিটাকে আর দিয়ে প্রকাশ করি, তাহলে প্রতিসরিত রশ্মি যেটা কিনা বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? আর প্রাইম। এখন এটা একটা নির্দিষ্ট একটা কোণের পরিমাপ রয়েছে, যে কোণটাতে যদি কোনো আপতিত রশ্মি আপতিত হয়, সেটা কি করবে? বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হবে। এই যে কোণের পরিমাপের কথা বলছি, সর্বোচ্চ যে কোণে আপতন হচ্ছে, এই কোণটাকে আমরা বলছি সংকট কোণ। তাহলে এটাকে কি বলছি? সংকট কোণ। আমি আবারও সংকট কোণের সংজ্ঞাটা আরেকটু ভালোভাবে বলছি। সেটা হলো, যখন কোনো রশ্মি এমন একটা কোণে আপতিত হবে, যে কোণে আপতিত হওয়ার ফলে প্রতিসরিত রশ্মিটা
অনেকটা বেঁকে গিয়ে প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে এতটাই দূরে সরে বেঁকে যাবে, সে কি করবে, শেষ পর্যন্ত বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হবে। সেই কোণটাকে আমরা বলছি সংকট কোণ। এখন সংকট কোণের বড় কোণেও যদি কোনো রশ্মি আপতিত হয় সেক্ষেত্রে কি ঘটবে? এখন আমরা ধরলাম এটা একটা রশ্মি, যেটা কিনা এক্স আপতিত রশ্মি আমরা বলছি। এই আপতিত রশ্মিটার যে আপতন কোণটা রয়েছে সেটা সংকট কোণের থেকে অবশ্যই বড়। তাহলে সংকট কোণের থেকে বড় হলে এই আপতিত রশ্মিটা কোন দিকে সরে যাবে, প্রতিসরিত হবে কোথায়? এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো যে মাধ্যম থেকে আপতিত হয়েছে অর্থাৎ পানি মাধ্যম, সেই মাধ্যমেই প্রতিফলিত হয়ে চলে আসবে, যেটাকে আমরা বলছি এস প্রাইম। তাহলে আমরা এই যে এস প্রাইম প্রতিফলিত রশ্মিটা পাচ্ছি, যেটা কিনা পানি মাধ্যম থেকে আপতিত হয়েছিল পুনরায় পানি মাধ্যমে ফিরে এসেছে, এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাকে আমরা বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কথাটা থেকেই তোমরা দেখো, পূর্ণ মানে সম্পূর্ণটা, অভ্যন্তরীণ মানে যে মাধ্যম থেকে আসলে আপতিত হচ্ছে রশ্মিটা সেই মাধ্যমেই ফিরে আসছে, আর প্রতিফলন মানেই তো তোমার হচ্ছে যে মাধ্যম থেকে আপতিত হচ্ছে সেই মাধ্যমে চলে আসবে। তাহলে এই যে ঘটনাটা এখানে আমরা দেখলাম, এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন তোমরা বলতে পারো যে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর শুধুমাত্র প্রতিফলনের মধ্যে পার্থক্যটা কোথায়? এখন এখানে পার্থক্য যেটা হলো, যখন আমরা কোনো একটা মাধ্যম থেকে একটা বিভেদ তলে আলো আপতিত হয়, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ আলো রশ্মি আপতিত হয় তার সবটুকুই কিন্তু প্রতিফলিত হয় না, কিছু পরিমাণ দেখা যায় প্রতিসরিত হয়। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যতটুকু আলোক রশ্মি আপতিত হবে ততটুকু আলোক রশ্মি আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হবে। এই কারণে আসলে প্রতিফলনের বিশেষ একটা রূপ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুটা বিশেষ শর্ত আছে, যে দুটা শর্ত যদি না মানা হয় তাহলে সেটাকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে পারি না। সেই দুটা কি কি? সেটা হলো অবশ্যই আপতিত রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হওয়া লাগবে। তার মানে কি? তার মানে হচ্ছে বায়ু থেকে কখনো আলোক রশ্মি আপতিত হয়ে বায়ু মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। কখন ঘটবে? কোনো একটা ঘন মাধ্যম, সেটা হতে পারে পানি, হতে পারে কাঁচ। তাহলে যখন ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি পুনরায় ওই মাধ্যমেই ফিরে যাবে সেই ঘটনাকে আমরা বলতে পারবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর দ্বিতীয় যে শর্তটা আছে সেটা হলো আপতিত যে রশ্মি, যখন কোনো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ঘটছে সেক্ষেত্রে শেষ যে আপতিত রশ্মিটা যার মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটনাটা পাচ্ছি আমরা, সেই আপতন কোণটা অবশ্যই সংকট কোণের থেকে বড় হতে হবে। কারণ সংকট কোণের থেকে যদি বড় না হয় তাহলে কি আপতিত রশ্মিটা ওই মাধ্যমেই ফিরে আসবে? কখনোই কিন্তু আসতে পারবে না তখন। তাহলে কি হতে হবে? অবশ্যই সংকট কোণের থেকে বড় একটা মানে আপতিত হওয়া লাগবে। তাহলে এই দুইটা শর্ত যদি কেউ পূরণ করে তখন আমরা সেই ঘটনাটাকে আমরা বলতে পারবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।